শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র পরিবর্তন করে দেবে। এটা হলো টোটাল, মানে মেজরিটির ইয়ে হলো যে মানচিত্র পরিবর্তন হবে। কেমনে মানচিত্র পরিবর্তন হবে? শেখ হাসিনা জেলে থাকুক আর বাইরে থাকুক, আওয়ামী লীগ বাংলাদেশে প্রাসঙ্গিক শুধু হবে না, আওয়ামী লীগ বাংলাদেশে প্রকাশ্যে, তাদেরকে নিষিদ্ধ থাকলেও তারা কিন্তু প্রকাশ্যে আসবে। কারণ শেখ হাসিনা যেখানে উপস্থিত, শেখ হাসিনার জন্য হলেও তারা প্রকাশ্যে চলে আসবে। অবশ্য প্রকাশ্যে আসলে কতজনকে এই সরকার দমন করবে? যখন লাখ লাখ মানুষ, তাদের বক্তব্য হলো যে যখন যদি মানুষের জোয়ার সামনে চলে আসে, সেক্ষেত্রে সরকার কিভাবে এটাকে সামাল দেয়? রাজনৈতিক একটা মানচিত্র চেঞ্জ হয়ে যাবে। কি মানচিত্র? নিষিদ্ধ হোক আর যাই হোক, আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হবে। একদম রিহ্যাবিলিটেশনের কথা বলছে। আওয়ামী লীগ সরাসরি সেই দিনই বাংলাদেশের রাজনীতিতে রিহ্যাবিলিটেট হবে। এই যে রিহ্যাবিলিটেশনটা, এটা বৈধ হোক অবৈধ হোক, কি হবে না হবে সেটা কিন্তু মানুষ দেখবে না, মানুষ তার ইয়ে হবে। এবং 3 নম্বর বলছে যে এটার কারণটা কি, কেন শেখ হাসিনা ফেরত আসতেছে, অ্যানালাইসিস গুলো। শেখ হাসিনা এখন দেখছেন যে তার ফিরে আসাটাই হলো সবচেয়ে, তার জীবনের শঙ্কা নিয়ে, তার জীবনের ঝুঁকি থাকলো, জীবনের ঝুঁকি নিয়ে হলো তিনি কেন ফিরে আসতেছেন। তিনি ফিরে আসতেছেন হলো তিনি মনে করতেছেন যে তিনি বাংলাদেশে, তিনি মনে করছেন যে তিনি কোনো অন্যায় করেন নাই, সে অন্যায় যেহেতু করেন নাই, তিনি বাংলাদেশের জনগণের সামনে উনি আসবেন। জনগণ যদি তাকে বেছে নেয়, এই জনগণ যদি তাকে বেছে নেয়, তাহলে কার কি করার থাকবে কথা। শেখ হাসিনা কিন্তু টোটালি বিষয়টাকে পলিটিক্যালি নিয়েছেন। ওনার জীবন আশঙ্কা সত্ত্বেও, ওনার জীবনের উপর হুমকি সত্ত্বেও উনি কিন্তু পলিটিক্যালি জিনিসটাকে নিয়েছেন, যে রাজনীতিতে মোকাবেলা করার জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তাদের কাছে মনে হচ্ছে। এটা হলো রাজনৈতিক ভাবে তারা বলছে। এবং তারা আরেকটা বলছেন যে মানচিত্রটা চেঞ্জ হবে, যে যেই আওয়ামী লীগ এখন পর্যন্ত বাসা থেকে বেরোতে পারছে না, যারা বেড়ে যাবে, এই একদিনের মধ্যে পুরো জিনিসটা, সিনারিটা চেঞ্জ হবে। সে আওয়ামী লীগ প্রকাশ্য হবে, তাদেরকে কেউ কিছু মানে করতে গেলে তখন বাংলাদেশের সংঘাতের রাজনীতি শুরু হবে। যদি তখন কোনো দমন পীড়নের চেষ্টা হয়, সংঘাতের রাজনীতি। সো আসলে তার প্রত্যাবর্তনটা ঘিরে যেমন আশাবাদ আওয়ামী লীগের জন্য, তেমনি কিন্তু আবার আশঙ্কা প্রকাশ করতেছে তারা যে বাংলাদেশের সংঘাতের রাজনীতি শুরু হতে হয় যদি সরকার দমন পীড়নের দিকে যায়। কারণ এত বিপুল সংখ্যক মানুষকে দমন পীড়ন করে থামানো যাবে না। থ্যাংক ইউ। এই হচ্ছে মোটামুটি সকল আন্তর্জাতিক মিডিয়ার মুদ্রা বিষয়, তাই তো? যে মানচিত্র চেঞ্জ হবে, এটা হলো ওদের ফাইনাল, মানে একটা অ্যানালাইসিসের মধ্যে বিভিন্ন অ্যানালিটিক্যাল যে তারা বলছে যে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র চেঞ্জ হয়ে যাবে যেদিন শেখ হাসিনা ফিরবে। একেবারে নিষিদ্ধ হোক আর অনিষিদ্ধ হোক, যেভাবে হোক আওয়ামী লীগ তখন ফ্রন্ট লাইনেই থাকবে, একেবারেই পরিষ্কার। আর এই যে শেখ হাসিনার এই ঘোষণার প্রেক্ষিতে এত গেল, আপনি আরেকটা জিনিস আমি ভুলে গেছি। আরেকটা জিনিস হলো যে কেউ মনে করছেন যে যেটা মনে করছেন যে এই যে সামনের যে কয়টা মাস আছে, যেহেতু তিনি ডিসেম্বরের মধ্যে আসছেন, তো এই মধ্যে বাংলাদেশ সরকারও খুব সম্ভবত তাদের মনোভাবের কোনো পরিবর্তন হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মনোভাবের পরিবর্তন হতে পারে, কারণ এটা একটা চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জ শেখ হাসিনা নিতে যাচ্ছেন, তার জীবনের সংখ্যার মধ্যেও যে চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন, সেই চ্যালেঞ্জ তারা কিভাবে মোকাবেলা করবেন, সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিবিদরাও কিন্তু, এখন যারা এক্সিস্টিং রাজনীতিবিদ আছে, মানে সরকারের কথা বলছেন, বিরোধী দল আছেন, তারাও কিন্তু এখন ভাবা শুরু করবে বলে তারা আশা করছেন। এটা একটা ছিল। আর আসিফ নজরুল তো এখন মানে শেখ হাসিনার এই ডেট পাওয়ার পরে সে তো তার এই পলায়নের পথ খুঁজতেছে, বরং সে একটা সময় পাইছে, তাই না? 5 মাস সময় পাইছে, প্রস্তুতি নিতে পারবে, ভিসা নিতে পারবে, আমেরিকান ভিসা হোক আর যে ভিসা হোক, সে একটা প্রস্তুতি নিতে পারবে। এখন তো কোথা থেকে সে স্ট্যাটাস দেয় তা তো জানি না। সে নিজের যেখানে থাকে সেখানে ঠিকমতো তার সন্তানরা পর্যন্ত, যে সন্তানরা তার আছে, সন্তানরা পর্যন্ত সমাজ তার কারণে তার সন্তানদের কোনো দোষ নাই, কিন্তু তার সন্তান তো কোনো দোষের কেউ করে না, 10 সন্তান, সেই সন্তানটা ঠিকমতো সমাজে চলাফেরা করতে পারে না তার কারণে। এমন একটা বাপ কুলাঙ্গার বাপ, যে কুলাঙ্গার বাপের কারণে সন্তানরা চলাফেরা করতে পারে না সমাজে, সেই লোকের কথা আপনি কেমনে ওঠেন বিপুল? এই লোকের যার পিতৃত্ব, সন্তানরা এখন তার পিতৃত্বের কথা শুনলে, আগে যেমন ধরেন 5ই আগস্টের সময় আমাদের অনেক সন্তান স্কুলে যেতে পারে নাই। স্কুলে গেলে ওই জঙ্গিগুলা উঠেছে, বা অবুঝ যেগুলা তাদেরই বন্ধু, সে বন্ধুকে তারা অপমান করছে, অসম্মান। অনেক স্কুলের স্টুডেন্ট কিন্তু বাবা অ্যারেস্ট হয়েছে, পত্রিকা খবর হয়েছে, এই কারণে ওর সাথে ক্লাস করবে না, এরকম পর্যন্ত হয়েছে। এখন উল্টা হচ্ছে। এখন আসিফ নজরুলদের কাছে আসিফ নজরুলের সন্তানরা তাদের পরিচয় দিতে চায় না। যে বাপ, এমন একটা বাপ সে, যে বাপের পরিচয় দিতে চায় না,
কেউ। আপনি এমন একটা স্বামী, এমন একটা সে পরিবারের সদস্য যে অন্যান্য তার পরিবারের অন্যান্য সদস্যরা তার পরিচয় দিতে চায় না। এই লোকটা এই রাম ছাগলটা কি বললো না বললো এটার জন্য বিপুল আপনি যদি আমার জিজ্ঞেস করেন তাহলে তার কিছু বলে এই রাম ছাগলটা তো মানে এইটা রাম ছাগল বলে আপনার নির্বিরোধ হয়, এটারে বলতে হবে যে কি হায়না টাইপের। হ্যাঁ, হায়না টাইপের একটা, কিন্তু হায়না সবসময় তো গর্তের ভিতরে লুকায় থাকে, হায়না বাইরে হলো অন্ধকারের মধ্যে। আর এমন 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 ভাবে হাসে যেটা শুনলে মনে হবে যে আপনার মানে কামড়াইতে আসতেছে। তো ওর হাসি তো কামড়ানোর মতো, ওর চেহারা হইলো হায়নার মতো, যে দিনের আলোতে বেরোতে পারে না, রাতের বেলা ঘোরে, রাতের বেলা বাজার করে, তার সন্তানরা বাসায় ব্যথা, তার কারণে তার সন্তানরা বেজ্জত হচ্ছে, সন্তানরা তার পরিচয় দিতে পারে না। এরকম একটা লোকের বা তার পরিবারের লোকজন তার পরিচয় দিতে পারে না, যে প্রকাশ্যে হাঁটতে পারে না, যে এখন ক্লাস নিতে পারে না, সে বিশ্ববিদ্যালয়ের বেতন খাচ্ছে, ক্লাস নিতে পারে না, ক্লাসে যেতে পারে না। এরকম লোকের কথাবার্তা আমাদেরকে বলা উচিত বলেন? শেখ হাসিনা তো তোমার কথা চলাফেরা করবে, তোমার মতো একটা রাম ছাগলের কথা চলাফেরা করবে না? শেখ হাসিনার আমলে কথা বলতে পারছে, এখন কিন্তু কথাও বলতে পারো না। এই রাম ছাগল এখন তো কোনো টকশোতে নেয় না। রাম ছাগলটা এখন কোনো টকশোতে দেখেন নেয় না, ওর কিন্তু স্যারানা দাম নাই। এখন ফেসবুকে একমাত্র সম্বল তার। মত প্রকাশের স্বাধীনতা এমন পর্যায়ে তার গেছে, এমন শেখ হাসিনার সময় তো পুরো 15 বছর ধরে শেখ হাসিনার মানে হামলা করছে সারাক্ষণ। মত প্রকাশের এই পরিমাণ স্বাধীনতা ছিল। হ্যাঁ, ওর আরেক সঙ্গী রিয়াজ কি বলতো, ভীতির সংস্কৃতি করছে। এখন তো ভীতির সংস্কৃতি না, ডাকাতের সংস্কৃতি চালু হয়েছে। তো তারা এরকম সিচুয়েশনের মধ্যে সে যে ফেসবুকের মাধ্যমে এখন একটা টক শোতেও ডাকে না যে রাম ছাগলটা, রাম ছাগল বলি তো আমি রাম ছাগল অন্যায় করতেছি ভাই, এর থেকে সবাই দূরে থাকতে যায়। হায়না গায়ের থেকে দুর্গন্ধ রে ভাই, হায়নার গায়ে কিন্তু অনেক দুর্গন্ধ, জানেন তো না? হায়নার প্রচন্ড দুর্গন্ধ গায়ের মধ্যে। সে হাসে কিন্তু এটা হলো মনে হয় যে আপনার কামড়াইতে আসতেছে, অট্ট হাসি যেটাকে বলে, মানে কামড়াইতে আসতেছে এরকম মনে হয়। থাকে দিনের বেলা সে বাইরে না, অন্ধকারের ভিতরে থাকে, রাতের বেলা চোখ জল জল করে বাইরে খাওয়ার খোঁজে। এর তো অবস্থা তাইছে, রাতের বেলা বাজার করে, বাজারে এখন পর্যন্ত কি বলে যে ফ্রেশ মাছ কিনা খাইতে পারে না, পচা মাছ কিনা খাইতে হয় তারে। অন্য আত্মীয় স্বজন যদি ফ্রেশ মাছ চাই দেয় বা জঙ্গি যেগুলো আছে সেগুলো যদি তার কিছু কিনে দেওয়া যায় তাহলে ফ্রেশ মাছ খাইতে পারে, নাহলে তারা কিন্তু রাতের বেলা যায় কিন্তু অন্ধকারে পচা মাছ কিনে না খাইতে হয়। একটা ফ্রেশ সবজি খাইতে পারে না, সমস্ত পচা সবজি তারা খাইতে হয়। তো এর মুখ থেকে দুর্গন্ধ বেরবে, এইসব কথাবার্তা এর নিয়ে আর কথা না বলাই ভালো। আত্মীয় স্বজন বোধহয় তার সাথে যোগাযোগ করে না, কেউ না। আপনি সে যে কম্পাউন্ডে থাকে, আমি জেনে শুনে বলছি, ওই কম্পাউন্ডে থাকে এমন শিক্ষক আমার বলছে তার দিকে সে মানে বাইরে তার দিকে তাকেও না, তার বাচ্চাদের পর্যন্ত মানে বাচ্চাদের সাথে অন্য বাচ্চারা চলতে চায় না। মানে কি পরিমাণ একটা অসম্মানের পক্ষে পড়ছে। তারপরে তো বেহায়া টাইপের কিছু লোক থাকে না, এই বেহায়ের মতো ওখানে থাকে আর কি। ওখানে শিক্ষকরা তার চারজন শিক্ষককে পিটাবে না। হ্যাঁ, তার পিটুনি তার সামনে আসতেছে, সামনে পিটুনি তারা দেখবেন যে ছাত্রদলই পিটাবে, বেশি দিন সময় নাই, ছাত্রদলই তারা যে কিন্তু সাইজ করে দিবে একদিন। হ্যাঁ, একটু উল্টাপাল্টা বলুক না, বাইরে এসে একটু উল্টাপাল্টা বলুক, দিবে ছাত্রদলই তারা সাইজ করবে। তারা আছে ওর মুখ থেকে কোনো কিছু যে উল্টাপাল্টা কথা বলুক তার সরকার সম্পর্কে, দেখেন সরকার সম্পর্কে সে কিন্তু একটা কথাও কয় না। খেয়াল করে দেখেন, এটা কইলে কিন্তু ঠ্যাং ভাঙবে, এটা কিন্তু সে জানে। সামান্য একটু যে লনের মধ্যে ঘোরাঘুরি করে এটাও বন্ধ হয়ে যাবে। না, যা বলছে পর্যন্ত সরকার সম্পর্কে একদম উচ্ছ্বসিত আর কি। হ্যাঁ, উচ্ছ্বসিত, এই উচ্ছ্বসিতই থাকবে। তাহলে ছাত্রদল ওরে ধরালেও অপেক্ষা করে আছে, ছাত্রদল খালি অপেক্ষা করছে যে এর এই বদ মুখ থেকে কখন দুর্গন্ধযুক্ত কথা বেরালেই ধরবে ওরে। যে সাংবাদিকতা এইসবের কোনো লিমিট আছে? এবং একজন রয়টার্স ইন্টারভিউ করবে, এটার জন্য কি তোমার মতো লোকের কাছ থেকে নিবে, পারমিশন নেবে? রয়টার্স যখন ইন্টারভিউ করবে তখন ভারতের সরকারের সাথে কথা বলবে? ভারতের সরকারের ক্ষমতা আছে রয়টার্সকে থামানো শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া থেকে? তারা কি মনে করে, মানে ভারত সরকার ঘোষণা দিয়েছে শেখ হাসিনা তাদের অতিথি, ঠিক আছে? ভারত সরকার কি তারা বন্দী করছে যে একজন বন্দীর সাথে কথা বলতে দিবে না? ভারত সরকার সর্বদলীয় সিদ্ধান্ত নিয়েছে। ছাগলটা এটা জানে, এটা সাংবাদিক, কিসের সাংবাদিকের ভাই? এর পাছার চামড়া উঠায় ফেলানো উচিত। এর সাংবাদিকতার যে আছে এগুলো কোনো মানে ওর সাংবাদিকদের সকল সংগঠন থেকে বাদ দেওয়া উচিত যে একজন সাংবাদিক এরকম কথা বলতে পারে। সাংবাদিকের কোনো লিমিট আছে? না। সাংবাদিক নিষিদ্ধ হলে তো সাংবাদিক যাবে সেখানে, তার নিষিদ্ধ লোকটার মতামতটা সে জানার চেষ্টা করবে। সে হয়তো রাষ্ট্র দ্বারা ভিকটিম হইতে পারে, কিন্তু সে নিষিদ্ধ খবরটাও তো সে দিবে।
দেবে না ওই কেন? যে সাংবাদিকের কাজই তো হলো সকলের মত বের করা। তো এই যে Right. একটা ছাগল এই যে বাংলাদেশ সাংবাদিকতা করছে, এটাই আমার কাছে আশ্চর্য লাগে। এদেরকে আমি এই জন্যই বলি এর অতীত সম্পর্কে আপনারা কিছু জানেন না। এই সাংবাদিক এই এমন স্ট্যান্ডার্ডের সাংবাদিক এই বিজিএমই এর প্রোগ্রামে যায় টাকার জন্য বসে থাকতো। এই বিজিএম এর প্রোগ্রামের কি বলে একটা জ্যাকেটের জন্য বসে থাকতো। এই এমন সাংবাদিক যে আইসিডিডিআরবির প্রোগ্রামে 500 টাকার জন্য বসে থাকতো। এর নিজস্ব তার ডায়েরির মধ্যে কিন্তু এগুলো লেখা আছে, কিন্তু এখন তার নিজস্ব স্বীকারোক্তিতে আছে। এই হলো এই সাংবাদিক। এর সাংবাদিকতা নিয়ে আপনারা যদি বলেন যে ভারতের সরকারে করবো, তো বেটা কি সাংবাদিক, একে সাংবাদিক সমাজের কোন প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। এই সাংবাদিকতা মিনিমাম স্ট্যান্ডার্ডের এর মধ্যে নাই। যে বলে যে অমুকের ইন্টারভিউ করা যাবে না, তমুকের ইন্টারভিউ করা, আইন দেখাবে অমুদার, সাংবাদিক কি আইন মেনে চলে সাংবাদিকতা করবে? না। হ্যাঁ, কি আমি বুঝলাম না ও কি বলে না বলে এগুলো। আমাদের দেশে সাংবাদিক ছিল না যে সন্তুল আরমার ইন্টারভিউ করছে, করে নাই? রাইট। না না, ওই কথাই আমি বলতে চাইছিলাম, টমেটো সাংবাদিক তো ইন্টারভিউ করে নাই। না না, টমেটো সচিব করে নাই। আপনার শুধু ইন্টারভিউ না, আপনার কলম্বিয়ার যারা বলে যে ড্রাগ লর্ডদের ইন্টারভিউ করে না? হ্যাঁ কেন করে? কারণ ওইটা মানুষের জানার দরকার আছে। মানুষের জানার, এটা ইন্টারভিউ করাটা সাংবাদিকের না, কিন্তু মানুষের জানার দরকার আছে যে আসলে কি জিনিসটা, কি লোকটা কে, এই লোকটা কি চায়, এই লোকটা কি চায়। জিএসএস তো বাংলাদেশের বিদ্রোহী প্রতিষ্ঠান ছিল, বাংলাদেশ বিরোধী প্রতিষ্ঠান ছিল, বাংলাদেশের বিরুদ্ধে তারা লড়াই করছে। তো তার ইন্টারভিউ করে নাই। আবার বাংলাদেশ সরকার কি এই সন্তুল আরমাদের সাথে নেগোসিয়েশন করে নাই? তো সাংবাদিকতা একে বলে? এ কি সাংবাদিক করে? হইলো হি সেড আর শি সেড করছে তো সারা জীবন। ওই যে আমার তো ধারণা, মানে কোথায় সাংবাদিকতা করছে আমি জানি না। এপির সাংবাদিকতা বলতে আমাদের কি বলে নাইমুল ইসলাম খান এর সোর্সে শেখ হাসিনা চলে গেছেন, এই এক ব্রেকিং ছাড়া আর কি ব্রেকিং দিছে আমি কইতে পারবো না। এবং ব্রেকিং দিয়ে এমন ব্রেকিং দিছিল যে নিজেই চিত্ত হয়ে পড়ছে এবং ওনার মাথায় পানি ঢালতে হয়েছে, ওনার সহকর্মীরা ওনার মাথায় পানি ঢালতে হয়েছিল। উনি অজ্ঞান হওয়ার মতো অবস্থা যে এই নিউজ দেওয়ার পরে ওনার কি হবে, উনি শেষ হয়ে যাবেন, ওনার চাকরি থাকবে কিনা এই নিয়ে চিন্তিত উনি। কিন্তু ওনার ফ্লোরে শুয়েছিলেন, ওনার এখনকার যে চিফ আছে এপির, তারা ওর মাথায় পানি ঢালছে, তার লেখাই আছে। এ হলো এমন জাতের সাংবাদিক, এর কথা বলা উচিত। গড়াগড়ি করছে, গড়াগড়ি খেয়েছে, মাথায় পানি ঢালছে, পানি। এই বুঝি চাকরি গেল। আবার আপনার টমেটো সচিবের কথা বলছিলাম, টমেটো সচিব তো সন্তুল আরমার শুধু ইন্টারভিউ নেন নাই, তিনি তো একদম ওই যে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সার্বক্ষণিক তিনি পাহাড়েই থাকতেন। ওনার তো বইটাই আছে, আমি পড়ছি তো, এগুলো দেখছি তো। হ্যাঁ, ছিল এগুলো সব হলো কল্প কাহিনী। আমি বললাম আর কি সার্বক্ষণিক নাকি ওইখানেই থাকতেন, এটা ওনার বক্তব্য, আমার বক্তব্য তো না। তো টমেটো সচিব তো ও কি মানে আমেরিকাতে আমাদের প্রেস সচিবের দায়িত্ব পালন করে নাকি আমাদের প্রাইম মিনিস্টার অফিসের প্রেস সচিবের দায়িত্ব পালন করে আমি কইতে পারি না। তবে প্রধানমন্ত্রীর অনেক যোগ্যতা আমাদের, যে তিনি শুধু ওয়াশিংটনে তার একজন প্রেস সচিব রাখছেন। সে তো সারাক্ষণ প্রধানমন্ত্রীর প্রশংসা করতে করতে ওর জান গেছে মোটামুটি। ও তো ওয়াশিংটনে কি করে এটা কিন্তু কিছু কয় না, খালি কয় আমরা বাংলাদেশে ভাব এবং মূর্তি দুইটা এক করতেছি, আমরা অমুকের সাথে কথা বলি তো অমুকের সাথে, কিন্তু কার সাথে কথা বলি স্পেসিফিক কি কিচ্ছু বলে না কিন্তু।